কেউ আমরা আবার বাড়িতে ফিরে আসলাম, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। খুব মানে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি যে আমাদের বিভিন্ন অঞ্চলে কিছু কৃষি ভিত্তিক সমস্যা আছে। তো আমরা শুরুটা হাওড় অঞ্চল দিয়ে করেছিলাম। হাওড় অঞ্চলে আমাদের বড় সমস্যা হচ্ছে যে বছরের 6 মাস এখানে পানি থাকে এবং ক্রপিং প্যাটার্নে এখানে শুধুমাত্র একটা ক্রপ, মানে হচ্ছে আপনাকে যদি বলে ক্রপিং ইন্টেন্সিটি কত, তাহলে আপনি কি বলবেন? হাওড় অঞ্চলে ইউজুয়ালি আমাদের ক্রপিং ইন্টেন্সিটি 100%। তবে কিছু হাওড় অঞ্চলে তো একেবারে সব তো আর পানির নিচে থাকে না, কিছু উপরেও থাকে। সেখানে অনেক সময় দেখা যায় আপনার শীতকালে আপনার এই যে পানি আর্লি চলে গেলে বা ইয়ে হয়ে গেলে, তখন আপনার বোরো ধানের আগে অনেক ক্ষেত্রে সরিষাও হয়। হাওড়ে কিন্তু সরিষাও হয়, আবার অনেক ক্ষেত্রে হাওড়ে এখন মেইজও হচ্ছে। তো সরিষার পরে যদি বোরো করে, দেখা গেল যে আপনার বোরোর আপনাকে খেয়াল করে দেখেন, বোরো আপনাকে বলছি 150 দিন হচ্ছে বোরো ধানের, 150 থেকে 55 দিন বা 160 দিন হচ্ছে বোরো ধানের তার মানে 160 দিন মানে প্রায় 5.5 মাস। 5.5 মাস মাটিটা অকুপাই থাকে, কিন্তু আসলে কি 5.5 মাস মাটি অকুপাই থাকে? এগুলা ক্লাস মনে হয় রেকর্ড করা যায় না? হ্যাঁ রেকর্ড করছে, ওই যে দিনের পরে পরে উনি সাপ্লাই দিল লাইভ আসলে Sorry, বন্ধ। একটু শুনতে পাচ্ছেন? হ্যালো? তার মানে হ্যাঁ হচ্ছে স্যার, শোনা জি আপনার স্যার। আমরা যে বোরো ধানের সিডলিং কত দিনের সিডলিং আমরা লাগাই? 40 to 45 days। 20 থেকে হ্যাঁ, 40 to 45 ডেজ। 45 থেকে 55। তার মানে কি, আপনি যে বীজতলা যখন করেন, ধরেন যে আপনি 1 হেক্টর বা 2 হেক্টর বা 5 হেক্টর জমির জন্য যে ধান লাগাবেন, সেই ধানটা আপনার এই সেই ধানটা কি আপনি পুরো 5 হেক্টর জমি অকুপাই থাকতেছে প্রথম 1.5 মাস? ওই যে বললাম 45 দিন, 5 হেক্টর জমি কিন্তু অকুপাই থাকতেছে না আপনার। 1 হেক্টর জমির জন্য আপনার কত বর্গমিটার? 20 বর্গমিটার না? আমি পুরো এটা ভুলে গেছি যে আপনার 1 হেক্টর বর্গমিটারের জন্য, 1 হেক্টর জমির জন্য কত বর্গমিটার দরকার, বীজতলা দরকার। তার মানে হচ্ছে মাত্র অতটুকু অকুপায় থাকতেছে, বাকি জমিটা কিন্তু আপনি তখনও আপনার প্রয়োজন পড়তেছে না। ওই সময়টা কিন্তু ওখানে সরিষা বা হয়তো বা আর একটু আগে লাগাই ফেললে ওটা উঠানো সম্ভব। তার মানে হচ্ছে হাওড়ে মেজর ক্রপিং প্যাটার্ন হচ্ছে বোরো, ফেলো ফেলো, আর হচ্ছে স্যার অনেক সময় এইটা একটু বুঝতে পারিনি স্যার, একটু কাইন্ডলি যদি আবার একটু বলতেন স্যার। আপনি কোনটাই বুঝতে পারেননি? স্যার ওই এই যে সরিষার বিষয়টা বললেন স্যার, যে সরিষার ফাঁকা বিষয়টা জায়গাটা থাকে স্যার। আপনি মনে করেন যে আপনার জমিতে আপনার বোরো ধান কত দিনের হয়? বোরো ধান, বিরি ধান 29-এর জন্য বোরো ধান কতদিন লাগে? 160 দিন। 160 দিন। 160 দিনে কি আপনার পুরো মাঠ মানে পুরো মাঠে থাকে ধান? না। 160 দিনের মধ্যে 45 দিন কিন্তু ওই আপনার ধান মানে বীজতলা একটা বীজতলায় সীমিত থাকে। আপনার জি স্যার, জি এক স্যার। 1 হেক্টর জমিতে যে পরিমাণ আপনি ধানের জালা বা ধানের চারা লাগাবেন, সেই চারাটা আপনার প্রথম 45 দিন পর্যন্ত কিন্তু পুরো 1 হেক্টর জমিতে থাকে না, শুধুমাত্র ছোট্ট একটা প্লটের মধ্যে থাকে। এটা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। তার মানে ওই সময়টা আপনার ওই জমিটা ফাঁকা। আমি তো বলছি 5 মাস পুরাই আপনার হাওরে আপনার শুকনা থাকতেছে। তাহলে ওই ফাঁকা সময় আপনি অন্য একটা ক্রপ তুলে আনতে পারতেছেন, খুব শর্ট ডিউরেশন ক্রপ। কথা স্যার বুঝতে ওই পেরেছেন? সময় তাহলে আমরা সরিষা লাগাইতে পারতেছি হ্যাঁ, ওই ওর আগে দিয়ে মানে বোরো ধানের একটু ইমিডিয়েট আগে দিয়ে সরিষাটা আপনার অনেক ক্ষেত্রে উঠায় ফেলা যায় হাওরে। বুঝতে আর পেরেছেন? একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে এই যে বিভিন্ন বীজতলায় বোরোর ক্ষেত্রে 40 থেকে 45 দিনের ইয়া নিচ্ছি স্যার, সিডলিং নিচ্ছি, বা আমনের ক্ষেত্রে 30 থেকে 35 দিন, স্যার এর বিভিন্নতার কারণটা কি স্যার, একটু যদি বলতেন স্যার। বিভিন্নতার কারণ কারণ হচ্ছে যে আপনাকে কি বলে, আপনি ধান ধান তো ফটো সেন্সিটিভ একটা ক্রপ। হ্যাঁ, আপনার এক এক জাতের কিন্তু আপনার লাইফ লেন্থ এক এক দিন এক এক রকম। হ্যাঁ, তো আপনার ইয়ের ক্ষেত্রে আপনার এই যে আমনের ক্ষেত্রে 30 থেকে 35 দিন, আউশের ক্ষেত্রে 20 থেকে 25 দিন। এটা হচ্ছে আপনার ইউজুয়ালি আপনার ওদের লাইফ সাইকেলটা আপনার ওইভাবে আপনার করা, যে আপনার বোরোর ক্ষেত্রে দেখা যাচ্ছে 40 থেকে 45 দিনের পর এটা আপনার টিলারিং স্টেজ শুরু হয়, ম্যাক্সিমাম টিলারিং স্টেজ। আপনি তো জানেন রাইসের গ্রোথ স্টেজ কয়টা? রাইসের গ্রোথ স্টেজ হচ্ছে যে আপনার হচ্ছে যে আর্লি টিলারিং, তারপরে হচ্ছে যে রেপিড টিলারিং, তারপরে হচ্ছে যে আপনার মিল্কিং এরকম বিভিন্ন স্টেজ আছে না? তাহলে এখনো জি যদি স্যার। আপনার কোনো একটা গাছ যদি আপনার ওই মনে করেন না, ধরে নেন কোন একটা গাছ 30 দিনে পেনিকেল ইনিশিয়েশন হয়ে যাবে, তাহলে আপনার এটা তো অন্ততপক্ষে 15 দিনের মাথায় আপনার জমিতে আপনার এটা করে ফেলতে হবে, প্লেসমেন্ট করে ফেলতে হবে, তাই না? জি স্যার।
এইটার ভিত্তিতে আপনার 40 দিন, 20 দিন, 25 দিন এটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আরেকটা জি কথা স্যার। হচ্ছে, আরেকটা কথা বলি, বোরো ধানের বীজতলাটা আপনার চারাটা আপনার লম্বা সময় রাখতে হয়, কারণ হচ্ছে যে আপনি দেখেন বোরো ধানটা লাগায় কখন, উইন্টার সিজনে। উইন্টার সিজনে ডে লেন্থ কম, যেহেতু ডে লেন্থ কম, সূর্যের আলো কম সময় পায়। তার মানে আপনি যে চারাটা এই যে আপনার সামার সিজনে লাগাবে, আমনের চারা লাগাবে সামার সিজনে, সামার সিজনে 30 দিনে আমনের চারা যতটুকু বড় হবে, বুড়ো বুড়োর সময় 40 দিনে ততটুকু বড় হয়। স্যার বুঝতে বুঝছি স্যার, পেরেছেন? ধন্যবাদ এখন স্যার। ফটো ফটো আপনি শীতকালে তো আপনার ডিসেম্বরের দিকে বা অক্টোবর নভেম্বরের দিকে আপনি যে চারা লাগাচ্ছেন, সে দিন পাচ্ছে মাত্র 8 ঘন্টার। আর আপনি যেটা এই এই যে এখন যেটা সামনে যেটা বীজতলা করবেন, সেটা আপনি চারা সময় সামার ইয়ে পাচ্ছে, সানলাইট পাচ্ছে 12 ঘন্টা, ঠিক আছে। ওকে স্যার ওকে, একটু মিউট রাখবেন, মিউট রাখবেন। আচ্ছা, আমরা হাওড় অঞ্চল থেকে এবার দক্ষিণাঞ্চলে চলে যাই। দক্ষিণাঞ্চল কি, বাংলাদেশে মেজর সমস্যা হচ্ছে দক্ষিণাঞ্চলে আমাদের, দক্ষিণাঞ্চলে আপনার কয়টা অঞ্চল আছে, এক হচ্ছে উপকূলীয় অঞ্চল আর একটা হচ্ছে দ্বীপ অঞ্চল। দেখেন, দক্ষিণাঞ্চলে আমাদের বড় সমস্যা হচ্ছে মাটিতে লবণাক্ততা। এই মুহূর্তে একটা কথা আপনাদের বলে রাখি, আমাদের প্রাইম মিনিস্টার একটা কথা সবসময় বলে, এবং আপনাদেরকে বলে রাখার জন্য, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কি, আপনার জমিতে যে সকল চারাগুলো, যে সকল জাতগুলো আপনার ওই অঞ্চলের জন্য সুইটেবল, যেমন ধরেন আপনি হাওর অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড হয়, বা যেমন বাংলাদেশের কিছু অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড হয়, মানে এই যে আপনার বন্যা হয় দ্রুত, গতবার মনে আছে সিলেটে বন্যায় ভেসে গেল, আপনার বন্যার আবার 1 সপ্তাহ পরে দেখা যায় ওইসব পানি শুকায় যাচ্ছে। ফ্ল্যাশ ফ্লাডের কিন্তু বন্যা, এক হচ্ছে আপনার ফ্ল্যাশ ফ্লাডের যে বন্যাটা, ফ্লাড আর ফ্ল্যাশ ফ্লাডের পার্থক্য আছে। ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে কি, পাহাড়ি ঢল, আপনার 4-5 দিন টানা বৃষ্টি হয়েছে, পাহাড়ের ওই যে ভারতের দিকে উপরে উঁচা পাহাড় গুলোতে প্রচুর পানি ভু ভু করে নদীতে এসে চারপাশ ভাসায়, আপনার 3 দিন পরে পানি যায়, আপনার পানি শুকায় যায়, এটাকে বলে ফ্ল্যাশ ফ্লাড। আর ফ্লাড হচ্ছে সারা দেশ আপনার পানিতে তলায় গেছে এবং মাসের পর মাস লম্বা সময় ধরে। তাহলে ফ্ল্যাশ ফ্লাড আর ফ্লাডের মধ্যে পার্থক্য এই জায়গায়। এখন ফ্ল্যাশ ফ্লাড হইলে সমস্যাটা কোথায়, ফ্ল্যাশ ফ্লাড হইলে আপনি যদি আপনি এটা ধান গাছের চারা লাগাইছেন, এই চারাটা আপনার দেখা গেলো 3 দিন বা 4 দিন পানি, আপনার ফ্ল্যাশ ফ্লাডে বন্যা পুরা জমি ডুবে গেল, 1 সপ্তাহ পর্যন্ত ডুবে থাকলো, তারপরে পানি গেল শুকায়া। এখন আপনি দেখলেন আপনার গাছের চারা সব মরে গেছে, তাহলে আপনাকে নতুন করে গাছ লাগাইতে হবে। এখন আপনার চারাটা যদি এরকম হয়, 3 দিন বা 4 দিন পর্যন্ত পানি সহ্য করতে পারে, ওয়াটার লগিং ক্যাপাসিটি সহ্য করতে পারে, সেই জেনেটিক ক্যাপাসিটিটা আছে, তাহলে আপনার এই ইয়েটা হচ্ছে ফ্লাড রেসিস্ট্যান্ট বা ওয়াটার লগিং রেসিস্ট্যান্ট বা সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটি। সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটির সুবিধা কি, ওই যে ফ্লাডটাকে সে ওভারকাম করতে পারবে। ফ্লাডটা ওভারকাম করা মানে হচ্ছে দ্যাট ইজ এ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, মানে সেই ক্লাইমেটটাকে, ক্লাইমেটের এই প্রবলেমটাকে সলভ করতে পারছে। এখন হাওর অঞ্চলে একটা ক্লাইমেট স্মার্ট প্রবলেম হচ্ছে, হাওর অঞ্চলে বড় সরি ইয়েতে দক্ষিণাঞ্চলে বড় সমস্যা হচ্ছে লবণাক্ততা, এখানে একটা বড় ক্রাইসিস। ম্যাক্সিমাম জমিতে আপনার মাটিতে হচ্ছে লবণাক্ততা থাকে। খেয়াল করে দেখেন, মাটিতে লবণাক্ততা থাকে মূলত উইন্টার সিজনে। উইন্টার সিজন মানে হচ্ছে রবি ফসল বা বোরো ফসল, বোরো ধান বা রবি ফসল। উইন্টার সিজনে কেন লবণাক্ততা থাকে, কারণ হচ্ছে বর্ষাকালে যখন উপর থেকে বৃষ্টির পানি পড়ে, মাটিতে বৃষ্টির পানি পড়ার পর সেই মাটিটা আপনার, মাটিতে আপনার উপরের দিকে যে পোর স্পেস গুলো বৃষ্টি পানিতে ভরে গেল, বৃষ্টি পানিতে তো লবণাক্ত নাই, পোর স্পেস ভরে গেল এবং কিছু পানি লিচিং আউট হয়ে নিচের দিকে চলে গেল। তার মানে হচ্ছে উপর থেকে পানি নিচের দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড যাচ্ছে, এই জন্য মাটির উপরের সারফেসটা আপনার লবণাক্ততা থাকে না। কিন্তু উইন্টারে হয় কি, আপনার ক্যাপিলারি মুভমেন্ট অফ ওয়াটার, আপনারা জানেন পোর স্পেস গুলো সব কানেক্টেড হয়ে ক্যাপিলারির মতো হয়ে যায়, নিচের দিকে পানি উপরের দিকে এসে এসে ইভাপোরেশন হয়ে, ইভাপো ট্রান্সপিরেশন হয়ে উপরে পানিটা যখন উড়ে চলে যায়, থাকে যায় মানে পানির সাথে যে আপনার সল্টের ক্রাস্ট থাকে, সেই সল্ট গুলো মাটিতে জমা হয়। মাটিতে জমা হলে সেই মাটিতে আপনার মাটিটা স্যালাইন সয়েল হয়ে যায়, মাটিতে স্যালাইনটি ডেভেলপ করে এইভাবেই। তার মানে soil salinity is a major problem in Bangladesh in the southern region, especially in winter season or Rabi season or Buro season. বুঝতে পারছেন, না বুঝলে বলেন। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তাহলে আমাদের দক্ষিণাঞ্চলের সমস্যা হচ্ছে, মেজর প্রবলেম হচ্ছে
দক্ষিণাঞ্চলে লবণাক্ততা একটা বড় সমস্যা। তার মানে কি, এখন আপনার একটা জমিতে আপনার লবণাক্ততা, এখন লবণাক্ততা কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও কম। আপনারা যখন কক্সবাজারে সাগরে গেছেন, পানিতে ডুব মারছেন, তখন দেখছেন যে আপনার পানিতে লবণ, অনেক লবণ, তিতা, একদম তিতা বিষ। আবার আপনারা কক্সবাজার মহেশখালীর যেদিকেও বেরোতে যাই থাকেন, দেখবেন লবণ, মাঠে লবণ হচ্ছে। সব পানি কিন্তু লবণ হয় না। কারণ কি জানেন? পানিতে লবণাক্ততার মাত্রা 30 ডেসিসিমেন্সের বেশি না হলে সেই পানি দিয়ে লবণ হবে না। এখন কথা হচ্ছে যে, যে পানিতে একদম লবণ বানানো যায়, সেই পানিতে কি ধানের চাষাবাদ করা যাবে? কখনোই না। কি হবে? গাছ মাটিতে লাগাবেন, আপনি মাটিটা লবণাক্ত, গাছ থেকে রস উল্টা মাটির দিকে চলে যাবে, গাছ উইল্টেড হয়ে যাবে, ফলে গাছটা মারা যাবে। এবং মাটি থেকে গাছ কোনো পানি শোষণ করতে পারে না, খাবার গ্রহণ করতে পারবে না অতিরিক্ত লবণাক্ততার কারণে। তাহলে দক্ষিণাক্ত অঞ্চলে আমাদের লবণাক্ততা একটা অনেক বড় ক্রাইসিস। এই লবণাক্ততা দূর করার জন্য নানান কিছু টেকনোলজি আছে। সেই টেকনোলজি গুলো আপনার করার জন্য আসলে ধানের মতো বড় গাছে টেকনোলজি করা যায় না। ছোট ছোট গাছের ক্ষেত্রে, যেমন ধরেন যে মিষ্টি কুমড়া, তরমুজ, এগুলো করার ক্ষেত্রে আপনার দেখা যায় যে ওই অল্প অঞ্চলে আপনার মিষ্টি পানি দিয়ে দিয়ে, বা আপনার একটা বোতলের মধ্যে বা একটা কলসের মধ্যে আপনার পানি দিয়ে সেই কলসটা অল্প একটু ছিদ্র করে মাটির পাশে বসাই দিলাম, চুয়ে 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 একটু একটু পানি পড়লো, সেই মাটিটা সবসময় ভেজা থাকলো। তারপরে মালচিং করে আপনার মাটির আর্দ্রতা যাতে না মিশে। মালচিং কেন করা হয়? যাতে আপনার ইভাপোরেশন না হয়। ইভাপোরেশন না হলে তো নিচে স্যালাইনটি ডেভেলপ করবে না। মালচিং করে আপনার তরমুজ বা এই জাতীয় শস্য। আরেকটা হচ্ছে বলা হয় আপনার ঘেরে, আপনার চিংড়ি ঘের আছে, চিংড়ি ঘেরে আপনার সবজি চাষ করা যায়। তারপরে আপনার ঘেরের যে ইয়েগুলো আছে, আইগুলো আছে, সেখানে সবজি চাষ করা হয়, মাদা করে উঁচু করে সেখানে স্বাদু পানির পানি দিয়ে বা মিঠা পানি দিয়ে চাষাবাদ করা যায়। এবং এই পদ্ধতিকে বলা হয় সার্জন পদ্ধতি। সার্জন পদ্ধতি মানে ঘেরের মধ্যে আপনার ওই যে আপনার ধরেন যে চিংড়ি ঘের, ভিতরে পুকুর, বাইরে যে আইল, এই আইলের মধ্যে করলা, সবজি, বিভিন্ন রকম টমেটো টমেটো এগুলো উঁচু করে সেখানে অর্গানিক ম্যাটার বা ইয়ে টিয়ে দিয়ে, মিঠা পানি দিয়ে সেখানে যে চাষ করা হয়, সেটাকে বলা হয় সার্জন পদ্ধতি। এই সার্জন পদ্ধতিতে আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, দিস ইজ কল্ড ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। মানে যে অঞ্চলের যে ক্লাইমেটোলজিক্যাল প্রবলেম, সেই ক্লাইমেটোলজিক্যাল প্রবলেমকে মিটিগেট করে সেখানে আমরা ফসল উৎপাদন করাকেই বলতেছি আমরা সেই ফসলের জন্য ক্লাইমেট স্মার্ট। তাহলে দক্ষিণাঞ্চলের মেজর সমস্যা হচ্ছে, এই অঞ্চলে আপনার একটা বড় সমস্যা হচ্ছে টাইডাল ফ্লাড হয়। টাইডাল ফ্লাড হচ্ছে, আরেকটা জিনিস বলি, আপনারা দেখবেন, আপনারা ধানের জাত পড়তে গেলে দেখবেন কিছু ধানের জাত হচ্ছে আপনার এরকম, যেমন ধরেন যে বৃধান, কত মানে 70-80 এরকম কোনো একটা জায়গায় আছে আপনার, বেশ কয়েকটা 8-10টা ভ্যারাইটি আছে যে জোয়ার ভাটা অঞ্চলের জন্য এই ধানটা ইয়ে, মানে হচ্ছে কি, সেখানে আপনার জোয়ারের পানি উঠে, সেখানে পানি লবণাক্ততা হয়ে যায়, সেই পানিটা ঢোকে। আরেকটা কথা বলি, আমাদের জমির মাটিতে আপনার সর্বোচ্চ 8 থেকে 10, 8 থেকে 10 ডেসিসিমেন্স পার মিটার, ডেসিসিমেন্স পার মিটার, লবণাক্ততা পরিমাপের একক হচ্ছে ডেসিসিমেন্স পার মিটার। 8 থেকে 10 ডেসিসিমেন্স পার মিটার পর্যন্ত লবণাক্ততা আমাদের যেসব লবণাক্ত সহিষ্ণু জাত আছে, সেই জাতগুলো সহ্য করতে পারে। ধানের ক্ষেত্রে যে জাতগুলো আছে, এই জাতগুলো সাধারণত 8 থেকে 10 ডেসিসিমেন্স পার মিটার লবণাক্ততা সহ্য করতে পারে। এর বেশি লবণাক্ততা হলে ওইখানে জমি ধান বাঁচবে না। তাহলে কি হয়, আরো কিছু জাত আছে, যেমন আপনার কিছু ঘাস জাতীয়, নেপিয়ার ঘাস, যেগুলো আপনার ফডার ক্রপ হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া সূর্যমুখী, সয়াবিন, এইগুলো একটু বেশি, মানে 12 থেকে 14 বা 15 ডেসিসিমেন্স পর্যন্ত। তরমুজ, সূর্যমুখী, সয়াবিন, তারপর হচ্ছে ফ্যালন, এই জাতীয় ফসলগুলো আপনার এই লবণাক্ত অঞ্চলে চাষ করা সম্ভব। আপনাকে যদি প্রশ্ন করে এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে যে আপনি কয়েকটা লবণাক্ত অঞ্চলের জন্য কিছু ফসলের নাম বলেন, তাহলে আপনি বলতে পারবেন? বলতে পারতে হবে। বলছি তরমুজ, সূর্যমুখী, সয়াবিন, ফ্যালন, এগুলো হচ্ছে আপনার লবণাক্ত অঞ্চলের জন্য। এছাড়া কিছু ডাল, মুগ ডাল। তার বাইরে যদি বলে যে লবণাক্ত অঞ্চলের জন্য কিছু ধানের জাতের নাম বলেন, তাহলে লবণাক্ত সহিষ্ণু কিছু ধানের জাতের নাম বলতে হবে। কত ডেসিমেন্স পর্যন্ত সহ্য করতে পারে, এটা বলতে হবে। কিছু ক্লাইমেট স্মার্ট টেকনোলজির নাম বলেন, তখন আপনি বলবেন লবণাক্ত অঞ্চলের জন্য লবণাক্ত সহিষ্ণু জাত, হাওর অঞ্চলের জন্য ওয়াটার লগিং রেসিস্ট্যান্স জাত, তারপরে টাইডাল অঞ্চলের জন্য টাইডাল ফ্লাড রেসিস্ট্যান্স জাত। এই যে এটাই হচ্ছে ইয়ে, এবং ড্রট প্রুন এরিয়ার জন্য ড্রট প্রুন রেসিস্ট্যান্স জাত। এই যে এই এরিয়াগুলো, এই হচ্ছে দিস আর কল্ড ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। নেক্সট, চরাঞ্চল। বাংলাদেশের চরাঞ্চলের মাটিগুলো হচ্ছে যে আপনার খুবই উর্বর, কারণ হচ্ছে যেখানে প্রতি বছর সিল্টেশন হয়। সিল্টেশন মানে হচ্ছে পলি জমে, প্রতি বছর বন্যা হয়, পলি জমে, কিন্তু নদী ভেঙে যায় দেখে এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র। বাংলাদেশের চরাঞ্চল গুলো হচ্ছে বিশেষ করে সিরাজগঞ্জের দিকে যদি বলি, বা জামালপুরের, ইসলামপুরের দিকে নদী ভাঙন প্রবণ এলাকায় আপনার টুসু
তো এই চরাঞ্চলগুলোতে বড় সমস্যা হচ্ছে যে চরাঞ্চলগুলোতে ফার্মাররা অনেক দরিদ্র। আপনার এখানে আপনার তারা ভালো বীজ পায় না, উন্নত মানের জাত পায় না। তার এখানে আপনার অ্যাক্সেস কম। আপনি জানেন সরিষা জামালপুরের বিভিন্ন চর আছে, তারপরে টাঙ্গাইলের বিভিন্ন চর আছে, যে চরগুলিতে আপনার ট্রলারে করে 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে যেতে হয়। এখনো সেখানে কারেন্ট নাই, এরকম অঞ্চলও আছে। তো চরাঞ্চলের কৃষিতে বড় সমস্যা হচ্ছে আপনার কমিউনিকেশন এবং অ্যাক্সেস নাই। তারপরে বরেন্দ্র অঞ্চলের সমস্যা, বরেন্দ্র অঞ্চলের সমস্যা হচ্ছে দেখেন, আপনার বৃহত্তর রাজশাহী ডিভিশন বা রংপুরের দিকে যে বরেন্দ্র অঞ্চল আছে, এইখানে বড় সমস্যা হচ্ছে এখানে পানির ক্রাইসিস। এই যে আপনার শীতকালে আপনার এই যে এখন যে সর্বশেষ বোরো ধান হলো, অনেক জায়গাতে আছে বোরো ধান হইতে পারে নাই, যেখানে সেচের অভাব। এই জন্য বরেন্দ্র অঞ্চলে একটা প্রতিষ্ঠান আছে, গবেষণা প্রতিষ্ঠান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন বা গবেষণা প্রতিষ্ঠান। এদের কাজ হচ্ছে এই যে আপনার সেচের পানির ব্যবস্থা করা, তারপরে আপনার যাতে আপনার ফার্মাররা যাতে আপনার এই ইয়ের সময়, উইন্টারের সময় আপনার পানি পায়, কারেন্ট পায়, এগুলোর ব্যবস্থা করা। এই বরেন্দ্র অঞ্চলে আপনার, আমাদের বরেন্দ্র অঞ্চলে বড় সমস্যা হচ্ছে, আরেকটা বড় সমস্যা হচ্ছে যে বরেন্দ্র অঞ্চলে আপনার এই তিস্তা পানি বা এই যে আপনার পানি পাওয়া যাচ্ছে না, আবার যখন বন্যা হয় তখন সব ভেসে যায়। এবং বরেন্দ্র অঞ্চলে যদি আপনাকে বলি মেজর ক্রপিং প্যাটার্ন, তখন কিন্তু বোরো ধান অনেক জায়গায় যেহেতু হয় না, তাহলে বোরো ধান না হওয়ার কারণে এই অঞ্চলের মেজর ক্রপিং প্যাটার্নে বোরোর জায়গায় ফেলো, তাহলে ফেলো ফেলো টিয়ামন, মূলত টিয়ামন আমন ধান, যেহেতু বৃষ্টি নির্ভর, বৃষ্টি দিয়ে হয়, তাহলে বুড়ো মানে ফেলো ফেলো টিয়ামন। বরেন্দ্র অঞ্চলে বড় সমস্যা হচ্ছে ড্রট। বরেন্দ্র অঞ্চলে বড় সমস্যা হচ্ছে ড্রট, বা আপনার এখানে হচ্ছে আপনার বরেন্দ্র অঞ্চলে আপনার এই যে খরা হয়, প্রচন্ড খরা হয় বরেন্দ্র অঞ্চলে। এবার পার্বত্য অঞ্চলের সমস্যা দেখেন, পার্বত্য অঞ্চলের সমস্যা হচ্ছে পাহাড়ে আপনার হিলি এরিয়াতে আমাদের বড় হচ্ছে ল্যান্ড স্লাইডিং হয়। এবং পাহাড়ে আদিবাসীরা কিন্তু, আপনাকে যদি বলা হয় আপনি কৃষি অফিসার হিসেবে যদি আপনি বান্দরবনের থানচি উপজেলায় আপনাকে পোস্টিং দেওয়া হয়, আপনি কৃষকদেরকে মোটিভেশন করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখবেন? দেখেন উত্তরটা হচ্ছে এরকম, দুইটা শব্দ মনে রাখবেন। হেডম্যান কারবারি, হেডম্যান কারবারি। আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের এখানে যেরকম চেয়ারম্যান আর মেম্বার বলা হয়, চেয়ারম্যান মেম্বার, মানে আমাদের যারা এই যে এরকম নির্বাচিত হয় তাদেরকে চেয়ারম্যান মেম্বার বলি। উপজাতীয় অঞ্চলগুলোতে তাদেরকে বলা হয় হেডম্যান কারবারি। তারা ওই একটা গোত্রের প্রধানকে বলা হয় হেড। গ্রামের প্রধান, গ্রাম প্রধান। গ্রাম প্রধান, তাকে হেডম্যান বা হেডম্যান কারবারি বলা হয়। আপনি যদি হেডম্যান কারবারির মাধ্যমে তাদেরকে বোঝান তাহলে তারা বুঝবে, আদারওয়াইজ তারা বুঝবে না। আপনি বলতে গেলে আপনার কথা শুনবে না। তারা জুম চাষ করে, স্ল্যাশ এন্ড বার্ন বলা হয়, জুম চাষকে বলা হয় স্ল্যাশ এন্ড বার্ন। পাহাড়ের যে আপনার গাছপালা, প্রচুর গাছ আগাছা হয়, এগুলোকে কাইটা আগুন জ্বালায় দেওয়া, দ্যাট ইজ কল্ড স্ল্যাশ এন্ড বার্ন। এই স্ল্যাশ এন্ড বার্ন টেকনোলজিটা খুব খারাপ কেন? আপনি যখন পাহাড়ে আগুন লাগাই দেন তখন মাটিতে সব মাইক্রো অর্গানিজম মরে যায়, অর্গানিক ম্যাটার পুড়ে ছাই হয়ে যায়। তো তখন দেখা যায় তারা তাহলে কেন করে? তারা করে এই কারণে যে তারা জানে, তারা মনে করে যে ওই মাটিতে যে প্রচুর অ্যাশ যেটা হলো, পটাশিয়াম। পটাশটা যুক্ত হলো। পাশাপাশি পাহাড়ে কিন্তু আসলে আপনার চাষাবাদ করতে গেলে ওই পাহাড় ক্লিন করা খুব ডিফিকাল্ট। এই গাছ কেটে 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 আপনি ক্লিন করতে যাবেন, তার চেয়ে আগুন লাগায় পুড়ে দিলে একবারে সব আপনার ছাই হয়ে যায়। এটা তারা একটা তাহলে আমরা কি, তাহলে পাহাড়ি অঞ্চলের কৃষকদেরকে কি করব? চুন চাষে নিরুৎসাহিত করবো? তারা তো হবে না। তাহলে তাদেরকে কনভিন্স করতে গেলে হেডম্যান কারবারি এবং তাদের মতো করে কনভিন্স করতে হবে। এবং স্ল্যাশ এন্ড বার্ন টেকনোলজি থেকে সহজে বন্ধ করা যাবে না দেখে আমরা বলছি স্ল্যাশ এন্ড বার্ন, বা স্ল্যাশ এন্ড বার্নের পরিবর্তে স্ল্যাশ এন্ড মাল্চ, মানে যে পাহাড়ে যে জিনিসটা করলাম, কেটে মাটিতে যদি মিশাই দিই তাহলে মাটিটা অনেক উর্বর হবে। এবং ওইখানে ওই মাটিতে কিন্তু আপনার সয়েল ইরোশনটাও কম হবে। আর একটা কথা বলি, পাহাড়ের মাটি, এটা একটা পাহাড়, এই পাহাড়ের খেয়াল করে আমার হাতটা যদি একটা পাহাড় হয়, এই পাহাড়ের মধ্যে যদি আপনার এই ধান চাষ করি বা ফসল চাষ করি, ফসলটা যদি আমি এই যে এরকম করে করি, উপর থেকে নিচের দিকে যদি ফাড়ো করি, উপর থেকে নিচের দিকে যদি ফাড়ো করি, তাহলে এই ফাড়ো গুলোতে আপনার যখন বৃষ্টিপাত হবে, মানে দেখা যাবে যে বৃষ্টির পানি হুস করে এরকম মানে এসে নিচের দিকে ফ্রিকশন অনেক বেশি হবে। ফ্রিকশন বেশি হলে নিচের দিকে সয়েল ইরোডেড হয়ে পাহাড় ধসে যাবে, এবং পাহাড়ের উপরের মাটিটা, আমরা তো জানি টপ সয়েলটাই হচ্ছে উর্বর, উর্বর মাটিটা চলে যাবে। তাহলে উপর থেকে এরকম করে যদি আমি চাষাবাদ করি, উপর থেকে ফাড়ো করি, উপরের মাটিটা আপনার ওয়াশ আউট হয়ে চলে যাবে, এবং উর্বর মাটি চলে গেলে এই পাহাড়ে আপনার পরের বছর আর চাষাবাদ করে ফসল ফলানো যাবে না। তাহলে কি করতে হবে? এটা একটা পাহাড়, এখানে পাহাড়ের মধ্যে আমি এই যে এরকম করব, দেখেন, এই যে এরকম করে করে আমি ধাপে ধাপে সিঁড়ি করে, সিঁড়িকে বলা হয় হ্যাজরো বলা হয়। কয়েকটা শব্দ মনে রাখেন: হ্যাজরো ক্রপিং, কন্টুর ক্রপিং,
কন্টুর মানে হচ্ছে ধাপ, ধাপে বা সিঁড়িতে আপনি যদি চাষাবাদ করেন তাহলে ফ্রিকশনটা কমে যাবে এবং পানিটা আপনার আস্তে আস্তে নিচের দিকে নামবে, মাটির আপনার উপরের টপ সয়েলটা রিমুভ হবে না, টপ সয়েল রিমুভ না হলে ফসলটা ভালো হবে। এবং এখানে যদি হ্যাজরো ফসল করেন মানে ধরেন যে 4-5টা সিঁড়িতে আপনি ফসল করলেন, আবার তারপরে একটা দিলেন, হ্যাজরো দিলেন, বেড়ার মতো দিলেন, হয়তো বা সেখানে ওই যে ঝাড়ু করে যে ওই ঝাড়ু বা আপনার কোনো আপনার ড্যান্ড্রোবিয়াম টাইপের কোনো একটা ফসল দিলেন, যেটা দিয়ে আপনার ওই মানে ইটা আটকানো যায়, মাটির ইরোশনটা আটকানো যায়। তাহলে পাহাড় পার্বত্য অঞ্চলে বড় সমস্যা কি? পার্বত্য অঞ্চলে বড় সমস্যা এখানে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে অ্যাক্সেস নাই ফার্মারদের সাথে, কৃষকদের অ্যাক্সেস খুব কম। তারপরে হচ্ছে ফার্মার এডুকেশন ক্যাপাসিটি কম, এডুকেশন কম। তারপরে তারা ট্রেডিশনাল মেথডে বিশ্বাস করে, তারা খুব গোড়া, তাদের ডগমা বলে, ডগমা মানে অন্ধবিশ্বাস, তাদের অন্ধবিশ্বাস বেশি, তারা আদিম প্রকৃতিতেই তারা করতে চায়। তো এই বিষয়গুলো যেমন সত্য, তারপরে এক্সক্লুসিভলি পাহাড়ে বড় সমস্যা হচ্ছে এই জুম চাষ, তারপরে হচ্ছে স্ল্যাশ এন্ড বার্ন মেথড, তারপরে হচ্ছে যে আপনার এই যে লম্বা করে ফারো মেথডে আপনার চাষাবাদ করে, এটাকে আমরা করতে গেলে অ্যাক্রস দ্য স্লোপ, আপনার অ্যালং দ্য স্লোপ না করে অ্যাক্রস দ্য স্লোপে চাষাবাদ করা, কন্ট্রোল পদ্ধতি, হ্যাজরো পদ্ধতি, ওই যে সল্ট পদ্ধতি, অ্যাগ্রো ফরেস্ট্রি প্র্যাকটিস গুলো পাহাড়ে বেশি করতে হবে, তাহলে আমাদের পাহাড়ের সমস্যার সমাধান হবে। এইবার স্যার কাইন্ডলি সয়েল টেকনোলজিটা একটু যদি বুঝে বলতেন স্যার। ধন্যবাদ কোনটা স্যার। কোনটা স্যার সয়েল টেকনোলজি স্যার। সল্ট টেকনোলজিটা আসলে ওই যে আমি আপনাকে বলছি যে একটা পাহাড়কে আপনার ওই যে কয়েক রকম সিঁড়ি করে, সিঁড়ির মাঝখানে মাঝখানে আপনার আবার ওই যে হ্যাজরো দেওয়া, হ্যাজরো মানে হ্যাজ মানে কি, হ্যাজ মানে বেড়া, হ্যাজ দেওয়া বেড়া দেওয়া, এরকম মাঝখানে বেড়া দেওয়া দিয়ে এইভাবে আপনার যে চাষাবাদ করা কন্ট্রোল পদ্ধতি, সবকিছু মিলে একটা আপনার এটা খুব ইজি একটা পদ্ধতি। আপনি সল্ট পদ্ধতিটা দিলে সার্চ দিলেই দেখবেন এরকম একটা পিকচার আসে, যে পাহাড়ের আপনার ফ্রেমের মতো একটা করে সেখানে আপনার এরকম করা, খুব ইজি, এটা আহামরি কিছু না, একটু দেখে নেবেন প্লিজ। আমি একটু নেক্সট টপিকে যাই। দ্বীপ অঞ্চলের সমস্যা কিরকম আমাদের পাহাড়ে, এই যে আপনার একটু আগে উপকূলীয় অঞ্চলে যে প্রবলেম বলেছি, দ্বীপ অঞ্চলের প্রবলেম একই। দ্বীপ অঞ্চল কোনগুলো? আমাদের সন্দ্বীপ কিন্তু একটা বিশাল উপজেলা, আমাদের ভোলা কিন্তু একটা বিশাল উপজেলা, মহেশখালী কিন্তু একটা বিশাল উপজেলা, এখানে অ্যাক্সেস নাই, এখানে আপনার হয়। আর আপনারা জানেন প্রতি বছর এই যে ঘূর্ণিঝড় আইলা, ফণী, নার্গিস, বুলবুল, মহাসেন, এই যে আপনার যেগুলো হচ্ছে এগুলো কিন্তু আপনার ডেঞ্জারাস, এবং প্রায় অঞ্চলের ক্লাইমেট মানে কিন্তু খুবই আমাদের জন্য ডেঞ্জারাস আর কি। ওকে, এবার হচ্ছে উত্তরাঞ্চলের সমস্যা। উত্তরাঞ্চলের হচ্ছে আমাদের দেখেন, উত্তরাঞ্চলে দরিদ্র লোকজন, আমরা যেটা এক সময় আমরা বলতাম মঙ্গা পীড়িত অঞ্চল, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলে মঙ্গা পীড়িত। তাহলে এই অঞ্চলে আসলে কি ছিল? এই অঞ্চলে বড় সমস্যা ছিল যে এই অঞ্চলে আপনার ধরেন যে একটা ধান গাছ আমি লাগাইলাম, 150 দিনের ধান গাছ, 150 দিনের ধান গাছ, আমি ধান গাছ যখন লাগাইলাম, উইডিং করলাম, আগের বছরের ফসল আমার কাছে আছে। মনে করেন যে আমি আজকে ধান গাছ লাগাইলাম, আমার কাছে আগের বছর ফসল হারভেস্ট করে আমি তারপরে নেক্সট ধান লাগাইলাম, ওই চাল আমার কাছে আছে, আমি ভাত খাচ্ছি খাচ্ছি, কিন্তু 2 মাস পরে আমার ঘরে চাল নাই। কিন্তু আমার এই মুহূর্তে ধান কেবল কাঁচা, পাকবে পাকবে আরো 2-1.5 মাস লাগবে আমার পাকতে। তাহলে এই যে লাস্টে 1 মাস বা 1.5 মাস আমার ধান পাকতেছে না, এই যে না পাকার কারণে আমি তো আপনার পরের পরের ফসলটা হারভেস্ট করে আমি খাইতে পারতেছি না। এইটা হচ্ছে উত্তরাঞ্চলের মেজর ক্রাইসিস। এবং ওই সময় ফার্মাররা যে খাদ্যাভাবে ভোগে, দ্যাট ইজ কল্ড মঙ্গা। এক সময় মঙ্গা বাংলাদেশের উত্তরবঙ্গে একটা ব্যাপক প্রচলিত শব্দ ছিল, এখন আর নাই। কারণ হচ্ছে যে এখন শর্ট ডিউরেশন ক্রপ চলে আসছে। আপনারা জানেন বিনা সার মাত্র 115 দিনে এই ফসলটা আপনার হারভেস্ট করা যায়। আর নতুন কিছু ফসলের জাত আসছে যেটা শর্ট টাইম, শর্ট ডিউরেশন ফসল গিয়ে করা যায়। তাহলে আপনাকে যদি বলা হয় যে আপনাকে যদি এই কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে উত্তরবঙ্গে নিয়ে নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনি ফার্মারদেরকে কি পরামর্শ দিবেন? আপনি তখন বলবেন আপনারা, আমি দেখবো যে অঞ্চলে যদি মঙ্গা পীড়িত অঞ্চল হয় বা ফার্মাররা যদি এরকম মানে বছরের মাসের শেষের দিকে, মানে কার্তিক মাসের দিকে বা অগ্রহায়ণ মাসে ধান কাটে, তার আগ দিয়ে কার্তিক মাসকে বলা হয় মরা কার্তিক, ওই সময়টা যদি বা তাদের পেটে খাবার না থাকে, তাহলে আমাদেরকে শর্ট ডিউরেশন ক্রপ সেখানে বেশি লাগাইতে হবে। বাংলাদেশে বিনা স্বাদ এবং আরো কিছু জাত আছে যেগুলো শর্ট ডিউরেশন ক্রপ, এই অঞ্চলটা উত্তরাঞ্চলের জন্য এটা প্রযোজ্য। তার মানে কি, এখন আপনাকে যদি বলে যে বিনা স্বাদ সারা দেশে লাগান, তাহলে হবে না। কারণ যে গাছ শর্ট ডিউরেশন, ওই গাছের উৎপাদনও কম, কারণ সে ফটোসিনথেসিস কম করতে পারছে, ডে লাইট কম পাইছে, তার উৎপাদনও কম। যে গাছের ডিউরেশন বেশি সেই গাছের যেমন বৃধান 28 এবং বৃধান 29। বৃধান 28 হচ্ছে আপনার 130 দিন, এর মধ্যে আপনার ফসলটা হারভেস্ট করা যায়, কিন্তু বৃধান 29 হচ্ছে 155 দিন। তার মানে 25 দিন বেশি লাগে, 25 দিন সে বেশি ফটোসিনথেসিস করতে পারতেছে দেখে 25 দিনের কারণে তার উৎপাদনও বেশি। 28 ধানের উৎপাদন যদি হেক্টর প্রতি আপনার 5 টন হয়,
29 ধানের উৎপাদন হেক্টর প্রতি প্রায় 7 থেকে 7.5 টন। তার মানে হচ্ছে আপনার সব অঞ্চলেই কিন্তু আপনি ওই ইয়ে করবেন না, শর্ট ডিউরেশনকে আপনি প্রমোট করবেন না। এখানে আপনার যেমন বন্যার পানি ক্রাইসিস আছে সেখানে শর্ট ডিউরেশন, যেখানে হাওর ইয়ে আছে আপনার মঙ্গার ক্রাইসিস আছে সেখানেও শর্ট ডিউরেশন। এরকম কোথায় শর্ট ডিউরেশন দিতে হবে, কোথায় ড্রট প্রুন এরিয়ায় ড্রট প্রুন জাতের ভ্যারাইটি দিতে হবে, কোথায় আপনার ক্লাইমেট যেমন ইয়েতে আপনার বলছি দক্ষিণাঞ্চল বা আহ, এই যে আহ উপকূলীয় অঞ্চলে আপনার কি করতে হবে, উপকূলীয় অঞ্চলে আপনার এমন ফসল দিতে হবে যেটা লবণাক্ত সহিষ্ণু জাত, সেগুলো দিতে হবে। তাহলে আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি হাওর অঞ্চল, দক্ষিণাঞ্চল, চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পার্বত্য অঞ্চল, দ্বীপ অঞ্চল, উত্তরাঞ্চলে কি কি সমস্যা? আরেকটা হচ্ছে শহরাঞ্চল। শহরাঞ্চলে বড় সমস্যা হচ্ছে শহরাঞ্চলে আমাদের এখন ধানি জমি কমে যাচ্ছে, সেখানে আপনার কন্টিনিউয়াসলি আমাদের কৃষি কৃষি জমি কমে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। এখন কৃষি জমি কমে যাচ্ছে, তাহলে আমরা করবো কি? আমরা ভার্টিক্যাল এগ্রিকালচারকে প্রায়োরিটি দিব। আপনারা ছাদ বাগানের কথা শুনছেন, ছাদ বাগানটাকে প্রমোট করব আমরা। যতটুকু আমাদের আছে 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। প্রাইম মিনিস্টারের এই কথাটা আপনারা যে কোনো অ্যান্সারে যদি খালি এই কথাটা বলে দিতে পারেন, তাহলে আপনি ভাইভাতে অন্তত 5 মার্ক বেশি পাবেন। যে আপনি যদি বলেন সেক্ষেত্রে কি সাফল্য আছে আমাদের বর্তমান সরকারের, তাহলে আপনি হয়তো বা কথা বলতে গিয়ে মাঝখানে বললেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা হচ্ছে যে 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। সেই নির্দেশনাকে কেন্দ্র করে কৃষি অফিসাররা মাঠে কাজ করে যাচ্ছে এবং চেষ্টা করতেছে অনাবাদি জমিকে আবাদি জমিতে নিয়ে আসার জন্য। এবং সেই অনুযায়ী আমাদের দেশে সাকসেস বাড়তেছে, ক্রপিং ইন্টেন্সিটি বাড়তেছে। একটা সময় আমাদের দেশে ক্রপিং ইন্টেন্সিটি ছিল 200-র নিচে, এখন 210-14 পর্যন্ত ক্রপিং ইন্টেন্সিটি হয়ে গেছে। এবং অনেক জায়গায় এক ফসলের জায়গায়, যেখানে যেসব জমি এক ফসলি ছিল, সরকার চেষ্টা করতেছে, কৃষি অফিসাররা চেষ্টা করতেছে সেটাকে 2 ফসলি জমিতে রূপান্তর করার জন্য। যেগুলো জমি 2 ফসলি ছিল সেগুলো চেষ্টা করতেছে 3 ফসলি জমিতে রূপান্তর করার জন্য। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সাকসেসফুলি 4 ফসলও আমরা করতে পারছি। এই জন্য আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে বলতে হবে যে প্রধানমন্ত্রীর এই বাণীটা আপনারা যদি যে কোনো জায়গায় যে কোনো ভাবে ফিট করে দিতে পারেন, ওই যে বলে না যে খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা, এই খাঁচ কাটার মতো যদি আপনি খালি বলে দিতে পারেন প্রধানমন্ত্রীর এই বাণীটা, তাহলে ভাই ভাই তোকে 5 মার্ক বেশি। কৃষিতে সাফল্যের কথা বলতে গেলে বলতে পারবেন। আপনার যদি বলে যে আমাদের কি করা উচিত কৃষি ক্ষেত্রে, এই মুহূর্তে আপনি কৃষি অফিসার হিসেবে কি করা উচিত, তখন আপনি বললেন যে কৃষি অফিসার হিসেবে আমাদেরকে অবশ্যই স্মরণে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ফাঁকা জায়গায় আমাদের গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। এখানে একটা বাড়িতে যদি একটা হোম স্ট্রিট গার্ডেন করে সেখানে ফসল উৎপাদন করা যায়, তাহলে কিন্তু আমাদের প্রচুর আমাদের ন্যাশনাল ইল্ডটা বেড়ে যাবে। তো কৃষিতে চ্যালেঞ্জ সমূহের মধ্যে স্যার এটা। আমার একটা স্যার প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমার 2 ফসলি জমি করলে স্যার 200% হয়, কিন্তু স্যার 210% কেন হচ্ছে স্যার? এটা একটু যদি বলতেন স্যার। আচ্ছা, আপনার জমি আছে মনে করেন তিনটা, আপনার 3টা জমি আছে। একটা জমিতে 100% ইয়ে হয়, আরেকটা জমিতে 200% হয়, আরেকটা জমিতে 200% হয়। এই তিনটার এভারেজ করেন। আপনার 3টা জমি আছে, 3টা প্লট আছে, 3টা প্লটে একটা জমি, একটা প্লটে দেখা যাচ্ছে যে উঁচু প্লট, সেখানে আপনি হয়তো বা শুধুমাত্র আমন ধান করতে পারেন, বোরো ধান করতে পারেন না। কারণ উঁচু প্লট কেন? উঁচু প্লটে তো আপনার বৃষ্টি পানি আপনার মানে উঁচু প্লটে তো আপনার পানির সুবিধা নাই। সেখানে বৃষ্টির সিজনে শুধু আমন ধান করতে পারবেন। তাহলে ওইখানে 100% ক্রপিং প্যাটার্ন। আরেকটা জমি আপনার, আরেকটা প্লট আছে, সেই জমিতে আপনি 2টা ফসলই করতে পারেন 200%। তাহলে এই দুইটার এভারেজ করলে তো আপনার হয় 150%। জি স্যার। তার মানে এটা টোটাল ন্যাশনাল সারা দেশের এভারেজ করলে 214%। বুঝতে পেরেছেন? স্যার জি 4টা স্যার। ফসল হবে এরকম ক্রপিং প্যাটার্ন যদি একটা বলতেন। আপনার এই যে আপনি যে আজকে বাজার থেকে আপনি আজকে দুপুরে কি দেখাইছেন বলেন? কে বলেছেন? বলেন না, একটু বলেন দুপুরে কি খেয়েছেন আজকে? কে বলেছেন একটু বলেন না প্লিজ, একটু আপনি বলেন যে আজকে দুপুরে যে সবজিটা খেয়েছেন কি সবজি খেয়েছেন। এই যে এখন আর কথা স্যার বলবেন না। হ্যাঁ বলেন প্লিজ। পাট শাক, পাট শাক। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পাট শাক খেয়েছেন। আমি যদি জমিতে পাট শাক লাগাই, একটা জমিতে আজকে পাট শাক লাগাইলাম, এই জমিতে সর্বোচ্চ 30 দিনের মধ্যে আমি পাট শাক হারভেস্ট করতে পারবো। পাট শাক হারভেস্ট করে আমি সেই সেই জমিতে আবারও যদি পাট শাক বুনে দেই, তাহলে আবার 15 দিনের মধ্যে, আমি 30 দিনের মধ্যে ইয়ে করতে পারতেছি। তাহলে 1 বছরে ওই জমিতে আমি কয়বার হারভেস্ট করতে পারবো? যদি শুধু শাক করি, যদি পাট শাক করি কিংবা ডাঁটা শাক করি, লাল শাক করি, তাহলে কতবার করতে পারবো? 4বার। কেন 4বার করতে পারবো? 1 মাস পরে আপনি হারভেস্ট করতে পারতেছেন। লাল শাক লাগাইলে 15 দিন পরে খাইতে পারবেন। অনেকবার
অনেকবার অনেকবার হারভেস্ট করা হারভেস্ট যাবে। করা যায়। অতএব আপনার যে সব জমিতে শাকসবজি হয় সেই জমিগুলোতে আপনার কিন্তু খুব দ্রুতই আপনার ফসল হারভেস্ট করা যায়। আবার এর বাইরে যদি আপনার মনে করেন যে ধানি জমিতে মনে করেন একটা ফসল, একটা জমিতে এক বছর বোরো ধান লাগালেন যখন আপনার এই যে হয়, বা আমন ধান লাগালেন যখন বর্ষাকাল তখন আমন ধান লাগালেন, বাকি সময় আপনি ওই যে সরিষা করলেন, আবার হইতেছে যে আপনি ইয়ে করলেন করলেন বা কচুরমুখী করলেন, বা এইগুলো করে 4টা বা 5টা ফসলই করা যায়। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিব যে 4টা ফসলের ক্রপিং প্যাটার্ন কি, 5টা ফসলের ক্রপিং প্যাটার্ন কি, এটা আমার স্লাইডে আছে কোথাও। Okay. একটা কথা আমাকে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছিলেন গত ক্লাসে, যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা থেকে আজকে অ্যান্সার। গত ক্লাসে কে বলেছেন যে কৃষিতে উৎপাদন বাড়লেও জিডিপিতে কৃষির অবদান কমছে কেন? স্যার আমি বলছিলাম, স্যার খালিদ হাসান। খালিদ হাসান। আচ্ছা খালিদ হাসান, আপনার অ্যান্সারটা দিয়ে আমি শুরু করতে চাইছিলাম, পরে মনে হলো যে আপনি আসেন, শুরুতে বোধহয় আপনি ছিলেন না। একটু বলে রাখি, আমাদের দেশে দেখেন কৃষিতে আপনার যে কৃষক, যে আপনার জমি কমে যাচ্ছে কিন্তু উৎপাদন বাড়ছে। কিন্তু উৎপাদন বাড়লেও তাও কি হবে আপনার আসলে, আমরা তো আপনার ধানের দাম তো আমরা সেই মানে খুব বেশি যাচ্ছে না। একটা শিল্প প্রোডাক্ট, শিল্প মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের দাম যে পরিমাণ বাড়ে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যখন আমরা বিদেশে রপ্তানি করি যে পরিমাণ দাম পাওয়া যায়, আপনার ধান বা ফসল থেকে কিন্তু সেই পরিমাণ আমরা কিন্তু রিটার্ন পাই না, বা বৈদেশিক মুদ্রা আসে না। সেই কারণে জিডিপিতে আপনার অবদান কমে যাচ্ছে। কারণ শিল্প প্রোডাক্টে বা সেবা খাতে, অন্যান্য খাতে যেভাবে তারা আগায় গেছে, ধরে নেন আপনি আর আপনার বন্ধু দুইজনে পরীক্ষার মানে দুইজনে একসময় সেম কোয়ালিটি ছিলেন, দুইজনে পরীক্ষায় 50 করে পাইতেন, 100-র মধ্যে 50 পাইতেন। কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হয়ে আপনি 60 পাইলেন এই বছর, কিন্তু আপনার বন্ধু 60 না, আপনার বন্ধু ইমপ্রুভমেন্ট পায় 80 পাই গেল। এখন আপনারও ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনার বন্ধুরও ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আপনার বন্ধুর ইমপ্রুভমেন্টে সে আগে গেছে অনেক বেশি। বুঝতে পারছেন? তো এখন জিডিপিতে কৃষির অবদান কমার কারণটা কি? আসলে মূলত কারণটা হচ্ছে এরকম, জিডিপিতে কৃষির অবদান কমার কারণ যে আসলে আমরা যে প্রোডাক্ট গুলো বের হচ্ছে এই প্রোডাক্ট গুলো দাম পাচ্ছি না প্রপারলি। কেন দাম পাচ্ছি না? দাম বাড়ানোর জন্য কি করা উচিত? দাম বাড়ানোর জন্য ভ্যালু এডিশন করা উচিত। ভ্যালু এডিশন কিভাবে করে? ভ্যালুয়েশন হচ্ছে, যেমন ধরেন আপনি বাজারে আপনি যাবেন যে ইয়ে কিনতে, টমেটো কিনতে। এখন বাজারে আপনার টমেটো যখন সিজন শেষ হয়ে যায় তখন দেখা যায় বাজারে টমেটো 5 টাকা 10 টাকা কেজি টমেটো। এই টমেটোটা যদি আপনি কিনে এই টমেটোকে আপনি সস করে যদি বাজারে বিক্রি করতে পারেন, তাহলে এই টমেটো 5 টাকা কেজি টমেটো থেকে 1 কেজি টমেটো দিয়ে যদি আপনি আধা কেজি টমেটো সস হয়, তাহলে আধা কেজি টমেটো সসের দাম হচ্ছে আপনার 100 টাকা। 5 টাকার টমেটো দিয়ে আপনি 100 টাকার করতে পারতেছেন। দিস ইজ কল্ড ভ্যালু এডিশন। বাজারে গিয়ে দেখবেন, আমি একটা পিকচার আপনাকে দেখাইতেছিলাম, সেদিন গিয়ে দেখলাম বাজারে আপনার সুপার শপে ওই যে সুপারির ডাগ্গা বলতো, আমাদের সুপারির ডাগ্গা বলে, সুপারির ডাগ্গা ইউজলেস প্রোডাক্ট, ইউজলেস। আচ্ছা, বা আপনার মনে করেন যে আপনার মুর্দা ঘাস দিয়ে আপনার বানাচ্ছে, বা শীতল পাটি বানাচ্ছে। শীতল পাটি কি দিয়ে বানায়? যে প্রোডাক্টটা দিয়ে শীতল পাটি বানাচ্ছে ওই প্রোডাক্টের কোনো ভ্যালুই নাই, ওটা হয়তো আগুনে পোড়াইতো। বা খড় দিয়ে আপনি কোনো একটা হ্যান্ডিক্রাফট বানাচ্ছেন, তাহলে খড়ের ভ্যালু কত আর হ্যান্ডিক্রাফটের ভ্যালু কত? দিস ইজ কল্ড ভ্যালু এডিশন। আপনি একটা সুপার শপে যাবেন, দেখবেন বাজারে একটা লাউয়ের দাম হচ্ছে 40 টাকা, আর আপনি সুপার শপে যাবেন দেখবেন লাউটা সুন্দর করে খোসা ছেড়ে আপনার ছোট ছোট টুকরা করে ওই হয়তো বা একটা লাউয়ের 5 ভাগের 1 ভাগ একটা এর মধ্যে রেখে সেটা দাম লিখে রাখছে 100 টাকা। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? আপনার শ্রমের ভ্যালু অ্যাড হয়েছে এখানে। এই যে আপনি চেঞ্জ নিয়ে আসলেন, আপনি এটাকে ফরম্যাট চেঞ্জ করে নিয়ে আসলেন, কারণ এটার দাম বেড়ে গেল। এখন আপনি বিদেশে যদি আপনি এই চাল রপ্তানি করেন, চাল রপ্তানি করলে ইন্টারন্যাশনাল রেটে হয়তো বা 100 টাকা কেজি চাল বড় জোর রপ্তানি করতে পারবেন। কিন্তু চাল রপ্তানি না করে আপনি যদি করেন কি, চাল দিয়ে পিঠা বানায়, পিঠায় রপ্তানি করেন, মুড়ি রপ্তানি করেন, চিড়া রপ্তানি করেন, তাহলে আপনার এটা অনেক বেশি চলবে। দ্যাট ইজ কল্ড ভ্যালু এডিশন। আমরা ভ্যালু এডিশন যত বাড়াবো তত আমাদের এই কৃষিতে জিডিপি বাড়বে। আর এখানে আপনার আমার বাকি লজিক গুলো হচ্ছে যে কৃষি জমি অকৃষি খাতে ব্যবহার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, শিল্পায়নের বৃদ্ধি বাড়তেছে, আর ভ্যালু এডিশন কম হচ্ছে। আর একটা কথা হচ্ছে কৃষি খাতে আপনার পাট পণ্যটা আসলে শিল্প খাতে কাউন্ট হয়, এটা আসলে যদি কৃষি খাতে কাউন্ট হইতো তাহলে আমরা আপনার দেখা যেত কৃষিতে জিডিপিটা অনেক বেশি পাইতাম। তো আজকে আমার ক্লাসের লেকচার বেশি বলবো না, আজকে অনেক কথা বলেছি এবং খুব ইনফরমেটিভ কথা বলেছি। আমি চাচ্ছি যে আপনারা এই কথাটুকু আজকে খুব ভালো করে দেখেন, বিশেষ করে কৃষিতে চ্যালেঞ্জ গুলো কি কি, এই চ্যালেঞ্জ গুলো ভালো করে জানেন। আমি যে চ্যালেঞ্জ গুলো বলেছি এটার এগেনস্টে আপনাদেরকে একটা বই দিব, কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল। সেই ম্যানুয়ালতে আপনার এই হাওর অঞ্চল, দক্ষিণাঞ্চল, চরাঞ্চলের সমস্যাগুলো খুব ভালো করে লেখা আছে।
একটা বিশাল বড় বই, কিন্তু একটু করে পিডিএফ, যদি একটু করে পেজ উল্টায় উল্টায় পড়ে রাখেন তাহলে খুবই কাজে লাগবে। এটা হচ্ছে ডিএই এর জন্য বাইবেল। এই হাওর অঞ্চল, বিভিন্ন অঞ্চলের প্রবলেম কি, এই প্রবলেমটা সলভ করা যাবে কিভাবে। প্রবলেম আর প্রবলেম সলভ মানে হচ্ছে আপনি সারা বাংলাদেশে কৃষি ডাক্তার হয়ে গেলেন। আচ্ছা, আর এরপরে হচ্ছে যে আপনার বিভিন্ন রকম কর্মকাণ্ড, যে আমি বলছি ডিএই কি, ডিজিইএ কি, অর্গানোগ্রাম কি, বা ইয়ার এসআরডি এর কার্যক্রম কি, যেহেতু ডিএই তে আর এসআরডি তে জয়েন করতেছেন, অতএব এর বাইরে আর কার্যক্রম করার প্রয়োজন নাই। তো মোটামুটি এই ছিল আজকে আমার ক্লাস। আপনারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, 1 মিনিট আছে। স্যার একটা প্রশ্ন, যে ভার্টিক্যাল এগ্রিকালচার এবং স্যার হরিজন্টাল এগ্রিকালচার এর পার্থক্য কি? ভার্টিক্যাল এগ্রিকালচার হচ্ছে ছাদ বাগান বললাম, ছাদ কৃষি বললাম, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল এগ্রিকালচার। এটা আসলে কমার্শিয়ালি ফিজিবল না। ভার্টিক্যাল এগ্রিকালচার ইজ নট কমার্শিয়ালি ফিজিবল ইন বাংলাদেশ। এটা আসলে জাস্ট আপনার একটা, আপনার ইয়ে করে আপনার রিক্রিয়েশনের জন্য হয়। প্লাস হচ্ছে কিছুটা ইল্ড তো আপনার ন্যাশনাল ইল্ডে তো আসতেছে, কন্ট্রিবিউশন তো কিছুটা হচ্ছে। প্লাস হচ্ছে আমাদের শহরটা গ্রিন থাকতেছে। এটা হচ্ছে ভার্টিক্যাল আর ইয়ার ডিফারেন্স। স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। স্যার এসআরটিআই এর যে মহাপরিচালক ডিজি, ওনার গ্রেড কি প্রথম হবে নাকি না, তৃতীয় 2 নাম্বার গ্রেড? গ্রেড, 2 নাম্বার গ্রেড। ওনাকে আসলে এই স্যার ওটার ডিপার্টমেন্টে, অ্যান্সারটা কি তাহলে? হ্যাঁ 2 নাম্বার গ্রেড। জি ওনার স্যার বলেন। মহাপরিচালকের মানে অর্গানোগ্রাম অনুযায়ী এখানে মহাপরিচালকটা 2 নাম্বার গ্রেডের। ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে আজকে আপনার ইয়ে করে দিব, একটা বই, কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল দিয়ে দিব আপনাদের এই লিংকে। আপনারা এই ম্যানুয়ালটা খুব ভালো করে পড়বেন। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো ভালোভাবে পড়বো। সবাই ভালো থাকবেন। ওকে স্যার, আর আসসালামু ক্লাস আলাইকুম। রেকর্ডটা তো আমার থাকতেই আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ওকে। আর সবাই ক্লাস করার চেষ্টা করবেন, ক্লাস কিন্তু মিস হচ্ছে। যারা মিস করছেন তারা কিন্তু, এই যে দেখেন আজকে অনেকগুলো কথা বলেছি, এগুলো রেকর্ডে শুনতে ইচ্ছা করবে না, শুনেও আপনার হয়তো বা প্রশ্ন হলে জিজ্ঞেস করার সুযোগ থাকবে না। তো ঠিক আছে সবাই, আমরা আজকে বিদায় নেই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে আমাকে শেয়ার করবেন, কোনো সমস্যা নাই। আমরা সেই প্রশ্ন থেকে আলোচনা শুরু করবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন।